কাস্টিং হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা মেটালিক প্রস্থেসিস বা ইনলে বা অনলে বা পার্শিয়াল ডেঞ্চার বানাই। মেটালিক প্রস্থেসিস মানে হচ্ছে নকল দাঁত বা এমন কিছু যেটা আমাদের ন্যাচারাল যে টুথ সেটাকে রিপ্লেস করে। ইনলে অনলে পার্শিয়াল ডেঞ্চার নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, সেটা দেখার জন্য বলা হলো। এখন আসে সহজ বাংলায়, আমি যদি বোঝাতে চাই সহজ বাংলায় কাস্টিং মানে কি। সহজ বাংলা ভাষায় কাস্টিং মানে হচ্ছে ক্যাপ বানানোর প্রসেস। আমরা দাঁতে যে বিভিন্ন ক্যাপ বসাই, সেই ক্যাপ বানানোর প্রসেসটাকেই বলা হয় কাস্টিং। বিভিন্ন টাইপের ক্যাপ বা ক্রাউন কিন্তু আমরা ইউজ করি। এই ছবিটা দিকে লক্ষ্য করো, এখানে দেখতে পারতেছি যেখানে পোর্সেলেন ফিউজ টু মেটাল ক্রাউন, দেন হচ্ছে তুমি দেখতে পারতেছো সিরামিক ক্রাউন, গোল্ড অ্যালয় ক্রাউনস, বেজ মেটাল অ্যালয় ক্রাউনস, জিরকোনিয়া ক্রাউনস। তো বিভিন্ন টাইপের ক্রাউন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বাজারে কিন্তু বিভিন্ন টাইপের ক্যাপ বা ক্রাউন রয়েছে। এখন এর মধ্যে কোনটা ভালো এটা নিয়ে এই তর্কে যদি আমি না যাই, আমি যদি তোমাকে এখন একটা ভিডিও দেখাই, লক্ষ্য করো যে দেখতে পারতেছো এই ভিডিওটা আমি যদি তোমাকে শুরুতে দেখাই, ফ্রাইড চিকেন হচ্ছে মুরগি। অর্থাৎ আমি যে ফ্রাইড চিকেনটা দেখলাম, আমি যদি টাইম ট্রাভেল করে কিছু সময় আগে চলে যাই, এই ক্রিস্পি ক্রিস্পি মজার ফ্রাইড চিকেন যেটা, সেটা কিন্তু আসলে একটা মুরগি থেকে আসছে। সেটা আসলে একটা টাইমে একটা মুরগি ছিল, রাইট? একটা এই ভিডিওটা অন করি, দেখতে পারতেছো এখানে একটা হচ্ছে ব্লু কালারের একটা প্যাটার্ন দেখতে পারতেছো। শুরুতে যেটা দেখতে পারলাম এটা হচ্ছে একটা ক্যাপ বা ক্রাউন, এন্ড এই যে ব্লু কালারের যে জিনিসটা এটাকে বলা হচ্ছে ওয়্যাক্স প্যাটার্ন, যেটা দিয়ে ওই ক্যাপের মতো করে বানানো হয়েছে বা দাঁতের একটা শেপ দেওয়া হয়েছে। অর্থাৎ ঠিক এই ফ্রাইড চিকেনের মতোই তুমি যদি এই ক্যাপের কিছু সময় আগে চলে যাও টাইম ট্রাভেল করে, তখন তুমি দেখতে পারবা এই ক্যাপটা একটা টাইমে এই ওয়্যাক্স প্যাটার্নটা ছিল। এইবার আসো, এইবার আমরা আজকের ক্লাসে আমরা এই ওয়্যাক্স প্যাটার্ন থেকে এই যে যে ক্যাপ তৈরির জার্নি, এই জিনিসটাই আজকে আমরা শিখব। এই ওয়্যাক্স প্যাটার্ন থেকে এই ক্যাপ তৈরির প্রসেসটাকে বা জার্নিটাকেই বলা হয় হচ্ছে কাস্টিং বা ক্যাপ বানানোর প্রসেস, যেটা আমরা ল্যাবে করে থাকি। তো আজকে আমাদের ন্যাচারাল টুথ, যেখানে সৃষ্টিকর্তা আমাদের একটা ন্যাচারালি একটা ক্রাউন বা ক্যাপ দিয়েছে, কোনো কারণে খাদ্য কণা জমে জমে ব্যাকটেরিয়ার সাহায্যে এই দাঁতে ধরো যে ক্যারি সৃষ্টি হলো অ্যান্ড ওই ইনফেকশনটা, ওই ব্যাকটেরিয়াল যে ইনফেকশনটা সেটা এই দাঁতের গোড়া পর্যন্ত চলে গেল। তখন আমাদের কিন্তু আরসিটি ট্রিটমেন্ট নিতে হয় বা রুট ক্যানেল ট্রিটমেন্ট নিতে হয়। এখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পর তোমার অনেক ডাক্তারদেরকে তুমি বলতে শুনবা যে আপনি আরসিটি করাইছেন, আরসিটির দাঁতে অবশ্যই ক্যাপ পরাইতে হবে। কেন ক্যাপ পরাইতে হবে? কারণ কথাগুলো ডক্টর কেন বলেন? টাকা ইনকাম করার জন্য? উত্তর হচ্ছে না। এটা কারণ হচ্ছে আরসিটি করা দাঁত থাকে হচ্ছে উইক বা দুর্বল। আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা একটা দাঁতের যে গোড়া, এই গোড়ার অংশটা মেরামত করি। অর্থাৎ আমাদের যে রুট, এই রুটটাকে আমরা ঠিক করতেছি। রুটের জায়গায় আমরা কৃত্রিম বিভিন্ন জিনিসপত্র দিয়ে দিই, রাইট? তাহলে ক্রাউনের কি হবে? যেটা ভেস্তে গেছে, এই ক্রাউন ঠিক করার জন্য হচ্ছে এই ন্যাচারাল ক্রাউনটাকে রিপ্লেস করার জন্য বা রিস্টোর করার জন্য, ঠিকঠাক করার জন্য, যে ক্রাউনটা দাঁতে নষ্ট হয়ে গেছে সেটাকে রিস্টোর করার জন্য আমরা কি করি? আমরা হচ্ছে একটা ক্যাপ বসাই বা ক্রাউন বসাই। ন্যাচারাল ক্রাউনটাকে রিস্টোর বা মেরামত করার জন্য বা প্রতিস্থাপন করার জন্য, ঠিকঠাক করার জন্য আমরা হচ্ছে কৃত্রিমভাবে ল্যাবে একটা ক্যাপ প্রস্তুত করি। ওই ল্যাবে যে ক্যাপটা প্রস্তুত করার পরে এই ক্যাপটা পেশেন্টের মুখে বসায়। এখন তুমি অনেকে বলতে পারে, আচ্ছা আপু তাহলে পার্মানেন্ট ফিলিং দিয়েও তো কাজ হয়, পার্মানেন্ট ফিলিং তো ডক্টররা করে দেয়। এখন এখানে কথা হচ্ছে পার্মানেন্ট ফিলিং তুমি বেশি দিন চালাইতে পারবা না, বিকজ এইটা বেশি ফোর্স নিতে পারবে না। ধরো এইটা হচ্ছে যদি তোমার পার্মানেন্ট ফিলিং হয়, এইটা তোমার যতখানি ফোর্স তোমার নিতে পারবে, অর্থাৎ তুমি একটা দাঁত আর একটা দাঁত চাবানোর সময় যে ফোর্সটা দাও, অক্লুজাল ফোর্স, যতখানি অক্লুজাল ফোর্স একটা পার্মানেন্ট ফিলিং নিতে পারবে, তার থেকে অনেক বেশি একটা হচ্ছে ক্যাপ বা ক্রাউন নিতে পারবে। অক্লুজাল ফোর্স হচ্ছে একটা ক্যাপ বা ক্রাউন নিতে পারে। অর্থাৎ আমরা চাবানোর সময় যে ফোর্সগুলো দিই একটা দাঁতের সাথে একটা দাঁতে, এই ফোর্সটা পার্মানেন্ট ফিলিং এর তুলনায় ক্যাপ বা ক্রাউনের নেয়ার ক্ষমতা হচ্ছে বেশি। এই জন্য হচ্ছে আরসিটি করার যদি উইক থাকে, এই জন্য দাঁতটাকে আরো স্ট্রং করার জন্য
আমরা কি করি, ক্যাপ বা ক্রাউন দিতে বলি, নয়তো ওই দাঁতটা আবার নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। আমি কাস্টিং এর একটা ডেফিনেশন চলো দেখে ফেলি। এই যে ডেফিনেশনটা দেখতে পারতেছো, এটা তুমি তোমার কলেজের স্যারকে জিজ্ঞেস করে নিবা যে তারা কোন ডেফিনেশনটা প্রেফার করতেছে। আমি হচ্ছে তোমাকে সহজ একটা ডেফিনেশন দিয়ে শিখাই। দেখো কি বলছে এখানে, কাস্টিং ইজ দ্য প্রসেস অফ ফোর্সিং molten or metal force casting is the process of forcing molten metal or alloy into a burn out mold made from a wax pattern. আচ্ছা, অনেক বইতে লেখা আছে যে কাস্টিং ইজ এ প্রসিডিউর বাই হুইচ molten metal or alloy is forced into a burn out mold prepared from a wax pattern। এই জিনিসটাকে সহজ করে লেখা এখানে। তো কাস্টিং জিনিসটা কি, ভাঙি এটাকে চলো। কাস্টিং ইজ দ্য প্রসেস অফ ফোর্সিং molten metal or alloy। ফোর্সিং মানে হচ্ছে ঢোকানো, কাকে, একটা গলিত লৌহ জাতীয় মিশ্রণকে বা লোহাকে। কোথায় ঢুকাবো আমরা একটা গলিত লোহাকে? এটা একটা গলিত লোহা, গলিত দ্যাট মিনস হচ্ছে লিকুইড, গলিত লোহা, অলরাইট, গলিত লোহা। এইটাকে আমরা ঢুকাচ্ছি একটা মোল্ড বা ছাঁচে। এই ছাঁচটা কিসের তৈরি? এই ছাঁচটা হচ্ছে একটা ওয়্যাক্স প্যাটার্নের তৈরি। ওয়্যাক্স প্যাটার্ন কি জিনিস? ওয়্যাক্স প্যাটার্ন হচ্ছে এই যে যে ওয়্যাক্স প্যাটার্ন দেখতেছো, এইগুলো হচ্ছে ওয়্যাক্স প্যাটার্ন। এই ওয়্যাক্স প্যাটার্নের থেকে তৈরি একটা হচ্ছে মোল্ড বা ছাঁচ হবে। এই ছাঁচটাকে আমরা বার্ন আউট করবো বা পোড়াবো, অ্যান্ড এর ফলে যে ফাঁকা জায়গা সৃষ্টি হবে বার্ন আউটের ফলে, ওই ফাঁকা জায়গায় এই গলিত লোহাটাকে আমরা ফোর্স করে ঢুকাই দিব। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে কাস্টিং। আপাতত ডেফিনেশনের এইটুকু বুঝছো, তোমাদের কাছে অনেক কিছু এখন আফসা আফসা লাগবে, ঘোলা ঘোলা লাগবে। এটা আমরা যখন পুরোটা পড়াই দিব তখন তোমার কাছে ডেফিনেশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন এটা আমি আবার রিভিউ করে দিব। তো চলো এইবার আসি যে তোমার যখন তুমি যদি তোমার বুয়েটের ফ্রেন্ড বা ইঞ্জিনিয়ারিং কোনো একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করো, ওরাও কিন্তু কাস্টিং পড়ে, ওদেরও ল্যাব হয়, এখানে কাস্টিং পড়ে, বাট ওদের সাথে আমাদের ডেন্টিস্টের কাস্টিং একটু আলাদা, কিন্তু প্রসিডিউর মোটামুটি সেমই। তো আমরা হচ্ছে এই কাস্টিংটা কেন ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে ইনডিরেক্ট রেস্টোরেশনের জন্য। কিসের জন্য? ইনডিরেক্ট রেস্টোরেশনের জন্য। রেস্টোরেশন মানে কি? মেরামত করা বা রিস্টোর করা, মানে জিনিসটাকে আবার আগের চেহারায় নিয়ে আসা, কাম ব্যাক করানো, রাইট? রিস্টোর করা, রাস্তা মেরামত করা, রাস্তা ঠিক করা। রেস্টোরেশন কেন বলতেছি, কাস্টিংটাকে রেস্টোরেশন কেন বলতেছি? কারণ আমরা এখানে একটা জিনিস আগের অবস্থায় নিয়ে আসতেছি, রিস্টোর করতেছি। কাকে? আমাদের একটা দাঁতের যে ন্যাচারাল যেই ক্রাউনটা থাকে তাকে আমরা রিস্টোর করতেছি। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা ইনডিরেক্ট কেন বললাম? ইনডিরেক্ট মানে হচ্ছে যেই, ডিরেক্ট মানে হচ্ছে যেই ম্যাটেরিয়ালগুলা আমরা সরাসরি পেশেন্টের মুখে দিয়ে দিই। হ্যাঁ, সেটার জন্য তোমার আলাদা ল্যাবের প্রয়োজন হয় না, ল্যাবে কাজ করার প্রয়োজন হয় না। ধরো তুমি একটা মুখে ফিলিং দিবা, ফিলিং মানে তো আমরা সবাই জানি, ফিলিং কম বেশি আমরা সবাই দিয়েছি তাতে। তো ওইখানে কি হয়, ইনস্ট্যান্ট ডক্টর কিছু ম্যাটেরিয়াল তোমার দাঁতের যে ক্যাভিটি হয় সেখানে গুজে দেয়, রাইট? কিন্তু এটা হচ্ছে ডিরেক্ট, যেটা তুমি একদম পেশেন্টের মুখে ডিরেক্ট ইনসার্ট করতেছো, যেমন ফিলিং। ইনডিরেক্ট মানে কি? যেটা তুমি ডিরেক্টলি পেশেন্টের মুখে ইনসার্ট করতে পারবা না, এটার জন্য তোমার ল্যাবের প্রয়োজন হবে। ধরো তুমি যখন একটা এই যে ক্রাউন বা ক্যাপ বানাচ্ছ না, এটা কিন্তু তুমি একদিনে বানাইতে পারবা না। তোমাকে ডাক্তার বলবে আপনি 2-3 দিন পরে আসেন বা কিছুদিন পরে আসেন। কেন তোমার কাছে এই সময়টা নিচ্ছে? কারণ সে এই ল্যাবে জিনিসটা বানাবে। ঠিক আছে, তোমার মুখের থেকে একটা ছাপ নেবে, তোমার দাঁতের ছাপ নেবে, সেই দাঁতের ছাপ নিয়ে একটা মডেল বানাবে, দাঁতের ছাপ নিয়ে একটা মডেল বানাবে। এই মডেলের উপর সে কাজ করবে ল্যাবে। এই মডেলের উপর, মডেল কি? মডেল জিনিসটা হচ্ছে এই যে দেখো, এই যে জিনিসটা দেখতে পারতেছো যার উপর ওয়্যাক্স প্যাটার্ন বসানো, এই যে যে এই কালার, এই জিনিসটা দেখতে পারতেছো, এটাকে বলা হচ্ছে মডেল। এই জিনিসটাকে বলা হচ্ছে মডেল। এটা কার মডেল? এটা পেশেন্টের মডেল। অর্থাৎ একজন পেশেন্টের দাঁত হুবহু দেখতে এরকমই ছিল, তার দাঁতের ছাপ নিয়ে ঠিক তার মুখের যে দাঁতগুলো আছে ওই দাঁতের মতন একটা মডেল বানানো হয়েছে। আমরা অনেক মডেল বানানোর পর কি করি, ওই মডেলের উপর আমরা ওয়্যাক্স প্যাটার্ন দিই, অর্থাৎ ক্যাপ বানানো শুরু করি। এই মডেলের উপর আমরা কাজ করি, ক্যাপ বানানোর কাজ করি, ক্যাপ বানাই আর ফিটিং করে দেখি যে মডেলে ঠিক মতো বসতেছে কিনা। কারণ তুমি তো সারা দিন, 2 থেকে 3 দিন ডেইলি তো তুমি পেশেন্টকে তোমার ল্যাবে রাখতে পারবা না। তুমি কি রাখতে পারবা? তোমার চেম্বারে রাখতে পারবা না। তো আমরা কি করি, তার মুখের যে দাঁত তার ছাপ নিয়ে তার একটা মডেল বানাই। এই মডেলের উপর আমরা কাজ করি ক্যাপ বানানোর। ঠিক ক্যাপ বানানোর শেষে তখন পেশেন্ট যখন আসে তখন ধরো তুমি ক্যাপ বানানোর শেষে তারপরে তুমি যে ক্রাউনটা পেশেন্টের মুখে তুমি ইনসার্ট করো।
বা পেশেন্টের মুখে আমরা বসাই, দাঁতে আমরা বসাই। তো জিনিসটা দেখো, আমরা যেহেতু এই যে পুরো প্রসেসটা ল্যাবে করতেছি, মাঝখানে ল্যাব চলে আসতেছে, ঠিক আছে, এই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট রেস্টোরেশন। আচ্ছা ধরো এই যে তোমার সেই পেশেন্ট যার দাঁতের তুমি ছাপ নিবা, ছাপ নেওয়ার পরে তুমি কি করবা, ছাপ নিবা, তার ক্রাউন বানাবা ধরো পেশেন্টের, হ্যাঁ। তো তুমি কি করলা, তার দাঁতের ইমপ্রেশন নিলা, বিভিন্ন বাজারে ইমপ্রেশন ম্যাটেরিয়ালস পাওয়া যায়, ধরো যে অ্যালজিনেট। তো তুমি এই অ্যালজিনেটের দিয়ে তার দাঁতের ছাপ নিলা, দেখো দেখতে যে দেখছো দাঁতের ছাপ চলে আসছে, এই যে। তারপরে তুমি কি করলা, এই ছাপ দিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তুমি মডেল বানাইলা, এই যে মডেল বানাইলা, এই মডেলের উপর হচ্ছে আমরা এখন কাজ করব। এই মডেলের উপর দেখো, এই যে সেই মডেল, এই মডেলের উপর আমরা বিভিন্ন ওয়্যাক্স প্যাটার্ন দিয়ে কাজ করব। তারপরে শুরু হবে ওয়্যাক্স প্যাটার্ন থেকে ক্রাউন বানানোর জার্নি, ওয়্যাক্স প্যাটার্ন টু ক্রাউন বানানোর জার্নি, ঠিক আছে। তাহলে আমি আবার বলি, তুমি ধরো একটা পেশেন্টের তুমি ক্রাউন বানাবা, তার তুমি দাঁতের ছাপ নিলা, ছাপ নিয়ে মডেল তুমি বানাচ্ছ, এই মডেলের উপর এখন আমরা কাজ করবো, ওয়্যাক্স প্যাটার্ন দিব। তো এখন আমরা শিখবো কিভাবে ওয়্যাক্স প্যাটার্ন থেকে ক্রাউন ফর্ম হয়। ওয়্যাক্স প্যাটার্ন থেকে ক্রাউনে যেতে হলে ওদেরকে এই স্টেপস গুলো ফলো করতে হয়। ওয়্যাক্স প্যাটার্ন থেকে ক্রাউনে যেতে হলে এই 13টা স্টেপ ফলো করে একটা ওয়্যাক্স প্যাটার্ন ক্রাউন হতে পারবে, বা একটা মেটালিক প্রসেসিস বা একটা ক্যাপ হতে পারবে, ঠিক আছে। এখন দেখো এই ডানের ছবিটার দিকে যদি তুমি তাকাও, এই পুরো প্রসেসটা সামারাইজ করে দেয়া আছে। এখন এই ছবি থেকে তো আমরা বুঝবো না, তো আমরা এটাকে চলো বানাই, এটাকে আমরা ড্র করি, বুঝি। ফার্স্টে বলছি টুথ প্রিপারেশন। টুথ আমরা প্রিপারেশন করার কি আছে, এটা তো আমাদের চল এমনিতেই থাকে, এটা প্রিপেয়ার করার কি আছে, চলো দেখে নিই। টুথ প্রিপারেশন মানে হচ্ছে একটা দাঁতকে, যেই দাঁতের তুমি ক্রাউন বসাবা সেই দাঁতটাকে সুন্দর মতো শেপে কেটে নেওয়া। কারণ তুমি যখন ক্রাউনটা বসাবা, ও নর্মাল যেই শেপে থাকবে তার থেকে কেটে ওকে একটা পার্টিকুলার শেপে নেওয়া, যাতে ক্রাউন বানানোটা সহজ হয়। তো ফার্স্ট হচ্ছে টুথ প্রিপারেশন মানে কি, টুথ প্রিপারেশন মানে সহজ কথায় যদি বলি, টুথ প্রিপারেশন মানে হচ্ছে ক্রাউনকে সহজ করার জন্য, ক্যাপটা বসানোর জন্য যে দাঁতে ক্রাউন করবো ওই দাঁতটাকে কেটে ফেলা, দাঁতকে কাট করা, শেষ। এরপর আমরা কি করব, নেক্সট স্টেপ হচ্ছে ওই দাঁতের ইমপ্রেশন টেকিং, অর্থাৎ ওই দাঁতের আমরা ছাপ নিব। ইমপ্রেশন কিভাবে নেয়, ইমপ্রেশন ম্যাটেরিয়াল নিয়ে এই যে দেখো মুখের মধ্যে দেয়, তারপর কিছুক্ষণ রাখে, দেন আমরা বের করে নিয়ে আসে। তো ইমপ্রেশন নেওয়ার যে প্রসেসটা ওটা আমরা এখন যাচ্ছি না, পরবর্তী ডিটেলসে জানবা যে একটা পাউডার লিকুইডের সাথে মিক্সচার, একটা পাউডার থাকে, এটা ধরো রাবার বোল, এই রাবার বলে আমরা ইমপ্রেশনের সেই পাউডারগুলো নিয়ে নিচ্ছি, অ্যালজিনেট নিয়ে নিচ্ছি, এর সাথে আমরা হচ্ছে কি করে লিকুইড দিই, দেওয়ার পানি দিই, পানি যোগ করার পরে এরকম ম্যাটেরিয়ালটা হয়। এই ম্যাটেরিয়ালটা এরকম মুখে ইমপ্রেশন ট্রে দিয়ে মুখে দিয়ে দিই, মুখের ছাপ নেই, দেন এরকম হয়ে দাঁতের ছাপটা বের হয়ে আসে, ম্যাটেরিয়ালের থেকে যায়। সো ইমপ্রেশন নিয়ে ফেললাম, এই ছাপটা এখন আমাদের কাছে চলে আসছে, ইমপ্রেশন টেকিং ডান। এরপর আসছে ইমপ্রেশনের পরে আমরা কি করি, আমরা বলছি যে আমরা মডেল বানাই, মডেল বানাইলাম। এখন মডেল বানানোর পরে সব দাঁতে তো তুমি ক্যাপ বসাচ্ছ না, তাই না? তাহলে যে মডেলে তো এতগুলো দাঁত আছে, এতগুলো দাঁত আছে, কিন্তু সব দাঁতে ক্রাউন বসাচ্ছ না। যেই দাঁতটায় তুমি ক্রাউন বসাবা, শুধুমাত্র সেই দাঁতটায় তুমি কি করলা, সেই দাঁতটা তুমি আলাদা করে নিলা। একটা কেক, ধরো যে কেক আমরা কি করি, এরকম স্লাইস করে কাটি না? তো কেক কাটার মতন এই মডেলে এরকম কাটা কাটা এরকম কাট করা যায়, এরকম কেটে কেটে। তো তখন তুমি একটা সিঙ্গেল টুথের ইমপ্রেশন পেয়ে গেলা। এটাকে একটা সিঙ্গেল টুথের ইমপ্রেশন, ধরো যে এই স্লাইসটাকে এই দাঁতটার ইমপ্রেশন, এই স্লাইসটাকে এই দাঁতটার ইমপ্রেশন। তো তখন এই প্রত্যেকটা স্লাইসকে তুমি বলবো হচ্ছে ডাই, প্রত্যেকটা স্লাইসকে কি বলবো, প্রত্যেকটা স্লাইসকে বলবো হচ্ছে ডাই। তো আমরা কি করলাম, যে মডেল, যেটা মডেল থেকে আমরা কি ডাই প্রিপারেশন করি। এটা বিভিন্ন এই যে মডেল, এই মডেল কাটার জন্য একটা যন্ত্র আছে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা কি করি, যেই দাঁতটায় ক্রাউন করব, ক্যাপ বসাবো, ওই দাঁতটা আমরা আলাদা করে ফেলি, ওই দাঁতটা আমরা আলাদা করে ফেলি। এই জিনিসটাকে বলা হচ্ছে ডাই প্রিপারেশন। এরপর আসো কি করতেছে, এরপরে আমাদের সেই পছন্দের ওয়্যাক্স প্যাটার্ন প্রিপারেশন। এরপরে আমাদের কি হবে, এরপরে আমাদের পছন্দের সেই ওয়্যাক্স প্যাটার্ন প্রিপারেশন। এই সেই ওয়্যাক্স প্যাটার্ন প্রিপারেশনটা দেখায়, যদি ওয়্যাক্স প্যাটার্ন প্রিপারেশন হচ্ছে এই যে আমরা ওয়্যাক্স দিয়ে ওয়্যাক্স থাকে, বিভিন্ন মোম থাকে, মোম জাতীয় পদার্থ থাকে, ওই মোম জাতীয় এরকম একটা ওয়্যাক্স থাকে, ঠিক আছে। এই ওয়্যাক্সগুলোকে কি করি, আমরা হিট দিই, আগুনে পোড়াই, একটা মোম জাতীয় পদার্থ। এই মোম জাতীয় পদার্থকে আমরা কি করি, এই ওয়্যাক্সকে আমরা আগুনে পোড়াই। আগুনে পোড়ালে কি হলো, ওই শক্ত, এটা এরকম থাকে ওয়্যাক্স,
এরকম একটা কাগজের মতন থাকে ওয়্যাক্স। একটু পরে আমরা সব ডিটেলস ভিডিও দেখবো। সো এই মোমটাকে আমরা কি করি, শক্ত জিনিসটাকে আমরা গলাই, হিট দিই। হিট দিলে কি হয়, হিট দেওয়ার পর সুন্দর করে আমরা এই মডেলের উপর একটা শেপে এটাকে আনি, একটা ওয়্যাক্স প্যাটার্ন বানিয়ে ফেলি। ওয়্যাক্স দিয়ে সুন্দর করে এই মডেলের উপর বসিয়ে ফেলি, যে দাঁতের ক্রাউন যেরকম হবে যাতে সেটাকে হুবহু রিজেম্বল করে। সো ওয়্যাক্স প্যাটার্ন দেওয়া শেষ, ওয়্যাক্স দিয়ে আমরা এই মডেলের উপর কাজ করে ওই ক্রাউনের শেপে যে প্যাটার্ন বানাই সেটাকে বলা হচ্ছে ওয়্যাক্স প্যাটার্ন। এখন ওই ওয়্যাক্স প্যাটার্ন বানানোর পরে আমরা কি করব, ওয়্যাক্স প্যাটার্ন বানানোর পরে চলো আমরা কি করে দেখি। তো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা আমাদের যে দাঁত, একটু সামারি করি। ফার্স্টে আমার ধরো এই দাঁতটা এরকম ছিল, এই দাঁতটাকে আমি সুন্দর দাঁতটা আমার এরকম ছিল, সুন্দর মতো আমি দাঁতটাকে কাটলাম। ধরো এরকম ছিল আমার দাঁত, তো এটাকে আমি সুন্দর করে এখন কি করব, সুন্দর করে এটাকে কাট করব। এই যে দেখো কাট করলাম। কাট করার পর কি করব, কাট করার পর আমি ইমপ্রেশন নিব, মুখে ইমপ্রেশন নিব, ছাপ নিব। ছাপ নেওয়ার পর কি করব, মডেল বানাবো। মডেল বানাবো হুবহু ওই পেশেন্টের দাঁতে যেরকম দাঁত কয়টা থাকবে না থাকবে, পুরো ওই মুখে যেরকম দাঁত আছে হুবহু ওই জিনিসটার একটা মডেল বানাইলাম। মডেল বানানোর পর কি হবে, আমি কেক কাটার মতো স্লাইস করে দাঁত আলাদা করে ফেললাম। যে দাঁতে ক্যাপ বসাবো সে দাঁতটা আলাদা করে এরকম ভাগ করে ফেললাম। তখন এই জিনিসটার নাম হয়ে যাবে কি, তখন এই জিনিসটার নাম হয়ে যাবে, এই স্লাইসটার নাম হয়ে যাবে হচ্ছে ডাই। এই স্লাইসটার নাম হয়ে যাবে ডাই। আচ্ছা, ডাই বানানোর পরে কি করবো, ডাই বানানোর পরে এখন ধরো এই যে সেই কাটা দাঁতটা যেটা ডাই, তাই তো মডেলের ওই স্লাইস, এখন এখানে আমি নর্মাল ক্রাউন যেরকম দেখতে হবে, ধরো এরকম দেখতে হবে, সেই ক্রাউনের মতো করে ক্রাউন যেরকম বানাবো, ক্রাউনটা যেরকম হবে সেই জিনিসটাই, এই ক্রাউনটাই আমরা ওয়্যাক্স দিয়ে বানাবো। ওই ক্রাউনটা দেখতে কেমন হবে, আজকের ওয়্যাক্স প্যাটার্নই কালকের ক্যাপ বা মেটালিক প্রসেসিস বা ক্রাউন। সো ওই ক্রাউন যেরকম দেখতে হবে হুবহু সেরকম নিয়ে আমরা ওই দাঁতের উপর ওয়্যাক্স প্যাটার্ন বসাই দিলাম। এটা এই কালোটা হচ্ছে ধরো ওয়্যাক্স প্যাটার্ন দিয়ে ফেললাম। এরপর আমরা কি করব, এরপরের স্টেপটা দেখো, ওয়্যাক্স প্যাটার্ন প্রিপারেশনের পরে কি করি আমরা, এইখানে একটা হ্যান্ডেল টাইপের ওয়্যাক্স প্যাটার্নের সাথে এরকম একটা হ্যান্ডেল টাইপের একটা জিনিস বানাই। এটার নাম হচ্ছে স্ক্রু ফর্মার। এই হ্যান্ডেল টাইপের জিনিসটার নাম হচ্ছে স্ক্রু ফর্মার। ঠিক আছে। তো এই স্ক্রু ফর্মারটা কি দিয়ে তৈরি, এটা কি দিয়ে তৈরি, এটা কি আসলে? স্ক্রু ফর্মারটা হইতে পারে ওয়্যাক্স দিয়ে তৈরি, বা স্ক্রু ফর্মারটা হইতে পারে হচ্ছে তোমার প্লাস্টিকের বা মেটাল। তাহলে স্ক্রু ফর্মার কিসের হতে পারে? স্ক্রু ফর্মার হতে পারে ওয়্যাক্স, হতে পারে প্লাস্টিক, হতে পারে মেটালের তৈরি। এখন এইখানে তোমাদেরকে একটা জিনিস বলে ফেলি, স্ক্রু ফর্মার কিন্তু আমার এখানে এখনো পুরাটা কমপ্লিট হয় নাই বানানো। কেন কমপ্লিট হয় নাই? এখানে মাঝখানে একটা গোল্লা জাতীয় জিনিস থাকবে। এই গোল্লা জিনিসটার নাম হচ্ছে রিজার্ভার। এই গোল্লা জিনিসটার নাম হচ্ছে, বাবলসটার নাম হচ্ছে, মানে এই গোল্লা একটা জিনিস থাকে, এইটার নাম রিজার্ভার। ঠিক আছে, রিজার্ভার। তো স্ক্রু ফর্মারের কাজ কি? আমরা কি শিখলাম? ওয়্যাক্স প্যাটার্ন দিলাম, ওয়্যাক্স প্যাটার্নের গায়ে এরকম ওয়্যাক্স দিয়ে একটা হ্যান্ডেল হবে বা একটা চ্যানেল, একটা পাইপের মতো জিনিস হবে, পাইপের মাঝখানে গোল্লা জিনিসটা থাকবে, এটার নাম হচ্ছে রিজার্ভার। এই স্ক্রু ফর্মারটা কিসের হতে পারে? হতে পারে ওয়্যাক্স, হতে পারে প্লাস্টিক, হতে পারে মেটালের। এখন এই ধরো যে একটা ওয়্যাক্স প্যাটার্ন একটু থিক, সো এটা স্ক্রু ফর্মারটাও ঠিক। তুমি কি চিকন হবে? না। ধরো যে একটা ওয়্যাক্স প্যাটার্ন এরকম মোটা, তার ক্ষেত্রে তুমি যদি একদম পাতলা একটা স্ক্রু ফর্মার দাও, হবে না। সো স্ক্রু ফর্মারের যে থিকনেসটা, এই পাইপের যে থিকনেসটা, এই থিকনেসটা কিন্তু আমাদের ওয়্যাক্স প্যাটার্নের সমানুপাতিক হতে হবে। এই থিকনেসটা আমাদের ওয়্যাক্স প্যাটার্নের সমানুপাতিক হতে হবে। এখন স্ক্রু ফর্মারের কাজ কি, পাইপটার কাজ কি, এই চ্যানেলটার কাজ কি? দুইটা কাজ। একটা হচ্ছে এই পাইপ দিয়ে ঢুকবে হচ্ছে সেই গলিত লোহা। এই ওয়্যাক্স প্যাটার্নের ভিতরে গলিত লোহা, মল্টেন যেই মেটাল বা মল্টেন মেটাল, এই মল্টেন মেটালটা হচ্ছে এই স্ক্রু ফর্মার দিয়ে এন্ট্রি করবে, ঢুকবে কাস্টিং এর টাইমে। ঠিক আছে। আর কি হবে, আর এই যে ওয়্যাক্সটা আছে এটা তো একটা টাইমে থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে, তাই না? যখন আমরা বার্ন আউট করবো, যখন আমরা চুল্লিতে দিব, তাপ দিব, তাপে কি হয় জানো, অনেক বেশি তাপ দিলে
এই ওয়্যাক্সের যে প্যাটার্নটা সেটা উবে যাবে, সেটা একদম ভ্যানিশ হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে জানবো। ধরো যেটা একটা একটা বক্স, এই বক্সটার নাম হচ্ছে ছাঁচ বা মোল্ড, ঠিক আছে? যে জিনিসটা হবে, এই মোল্ডের ভিতরে তো ওয়্যাক্স প্যাটার্ন থাকে, তাই না? এই যে ধরো ওয়্যাক্স প্যাটার্ন, আর এটা ধরো স্ক্রু ফর্মার সাপোজ। তো তুমি যখন চুল্লির মধ্যে দিবা এই জিনিসটাকে, চুল্লি বা অনেক বেশি তাপমাত্রার কোনো একটা বক্সে দিবা, তো কি হবে, এই মোল্ডের ভিতরে থাকা যে ওয়্যাক্স প্যাটার্ন, আমরা তো জানি যে অনেক তাপ দিলে এটা ভ্যানিশ হয়ে যাবে। এই ওয়্যাক্স প্যাটার্নটা একদম কি হবে জানো, ওয়্যাক্স প্যাটার্নটা একদম ভ্যানিশ হয়ে যাবে, ভিতরে ফাঁকা জায়গার সৃষ্টি হবে, উড়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে ওই তাপে। তাহলে তখন কি হবে, এখন ভ্যানিশ, এই ওয়্যাক্স প্যাটার্নটা ভ্যানিশ কোন পথ দিয়ে হবে, বের হবে কোন পথ দিয়ে, এই যে যে স্ক্রু ফর্মারটা দিয়ে এই ওয়্যাক্স প্যাটার্নটা বের হয়ে যাবে, ঠিক আছে? বের হয়ে যাবে। আর তুমি যে যে গলিত লোহা কোন পথ দিয়ে দিবে, গলিত লোহা তুমি দিবে হচ্ছে, আমি একটু দেখাই, শেডসটা একটু নিয়ে নিই। গলিত লোহার জন্য আমি একটু লোহার টাইপের নিয়ে নিই। ইয়েস, গলিত লোহার তুমি দিবে, ঢুকাবেও হচ্ছে এই স্ক্রু ফর্মার দিয়ে, এই চ্যানেলটা দিয়ে ঢুকায় কি এই গলিত লোহাটা, এই যে ওয়্যাক্স প্যাটার্ন যে জায়গাটা ছিল, শূন্যস্থান ছিল, ওই শূন্যস্থানটা নিয়ে নিবে হচ্ছে সেই গলিত লোহাটা। দেখছো? তো এই স্ক্রু ফর্মারটা কাজ করবে কি হিসেবে, এই স্ক্রু ফর্মারটা, এই যে স্ক্রু ফর্মারটা কাজ করে হচ্ছে তোমার ওয়্যাক্স প্যাটার্ন এলিমিনেশনের জন্য, বের হয়ে যাওয়ার জন্য, আর গলিত লোহা প্রবেশের জন্য এখানে একটা চ্যানেল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এখানে একটা চ্যানেল হিসেবে কাজ করতেছে। স্ক্রু ফর্মারের কাজ আমরা বুঝছি, এটা কিন্তু ভাইভাতে অনেক কোশ্চেন জিজ্ঞেস করে। আর হচ্ছে রিজর্ভারের কাজ কি, রিজর্ভারের কাজ হচ্ছে দেখা যায় যে অ্যালাউটাকে শ্রিঙ্কেজ হইতে দেয় না, যখন সলিডিফিকেশন হবে অ্যালাউকে শ্রিঙ্কেজ হতে দেয় না। অ্যালাউ সলিডিফিকেশনের টাইমে অ্যালাউকে সংকুচিত হতে দেয় না হচ্ছে সেই রিজর্ভারটা। এবার চলো আগে, তাহলে আমরা কি পড়লাম এই স্লাইড থেকে? আমরা পড়লাম ফার্স্ট আমরা একটা দাঁতকে ইচ্ছা মতো কেটে নেই, তার ছাপ নেই, মডেল বানাই, আলাদা করে স্লাইস করে ডাই প্রিপেয়ার করি। তার উপরে আমরা হচ্ছে যেই ক্যাপটা ভবিষ্যতে বানাবো ওই ক্যাপের ওয়্যাক্স প্যাটার্ন বানাই ফেলি, হুবহু ওই ক্যাপকে রিজেম্বল করবে, আজকের ওয়্যাক্স প্যাটার্ন কালকের ক্যাপ। তারপরে আমরা ওয়্যাক্স বা প্লাস্টিক, মেটালের তৈরি স্ক্রু ফর্মার রিজর্ভার সহ অ্যাডজাস্ট করি। স্ক্রু ফর্মারটা একটা চ্যানেল হিসেবে কাজ করে, যেটা দিয়ে ওয়্যাক্স প্যাটার্নটা বের হবে আর ঢুকবে হচ্ছে সেই গলিত লোহা। তো এই যে যে মডেল থেকে যে জিনিসটা কাটা হয়েছে এটার নাম হচ্ছে ডাই। মডেল থেকে আমরা কাটছি ডাই, যার উপরে আমরা কাজ করছি, যার উপরে আমরা এটা কি বানাইছি, এটা হচ্ছে ওয়্যাক্স প্যাটার্ন। আর এর সাথে এটা কি দেখতে পারতেছো, এর সাথে এটা হচ্ছে কি স্ক্রু ফর্মার, তাই না? এটা হচ্ছে ওয়্যাক্স প্যাটার্ন এন্ড এটা হচ্ছে স্ক্রু ফর্মার। এখন আমরা কি করব, আমরা এখন এই পাইপটা বা এই হ্যান্ডেলটা ধরে টান মেরে এই ওয়্যাক্স প্যাটার্নকে একটা জায়গায় প্লেস করব। আগে চলো দেখে নিই ওই জায়গাটা কেমন। এই যে একটা দেখতে পারতেছো এই জিনিসটার নাম হচ্ছে ক্রুসিবল ফর্মার। এই জিনিসটার নাম হচ্ছে ক্রুসিবল ফর্মার। এটা স্ক্রু বেস বলে, কারণ এই বেসটার উপরে আমরা স্ক্রু ফর্মারটা বসাবো। তো এই জিনিসটার নাম কি, উঁচু অংশটার নাম হচ্ছে ক্রুসিবল ফর্মার। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই স্ক্রু ফর্মার এই হ্যান্ডেলটাই পাইপটা ধরে কান ধরে এই ওয়্যাক্স প্যাটার্নটাকে ধরে নিয়ে এসে এই বেসের উপর স্ক্রু ফর্মারটাকে বসাবো ওয়্যাক্স প্যাটার্ন সহ। দেখো রিজর্ভারে থাকবে। বসানোর পরে আমরা কি করব, এর আশেপাশে কাস্টিং রিং দিয়ে দিব। এই ছবির মতো আমরা এর আশেপাশে এরকম কাস্টিং রিং দিয়ে দিব। ক্রুসিবল ফর্মারের উপর আমরা সেই স্ক্রু ফর্মার রিজর্ভার সহ ওয়্যাক্স প্যাটার্ন সহ বসাইলাম। বসানোর পরে এখন আমরা কি করব, এইরকম গোল একটা এরকম বক্স টাইপের একটা জিনিস থাকে, এটাকে বলা হচ্ছে কাস্টিং রিং। এই জিনিসটার নাম হচ্ছে কাস্টিং রিং। এই রিং এর মতো অংশটাকে বলা হচ্ছে কাস্টিং রিং, যা হচ্ছে এই পাশটা খোলা। তো এই কাস্টিং রিংটাকে আমরা এর উপরে এরকম সুন্দর করে এরকম বসাই দিব। কাস্টিং রিংটাকে বসাই দিব। আমি যদি একটু ছোট করে ড্র করি, এই যে কাস্টিং রিং, এইটাকে এরকম বসে দেওয়ার পরে কি করব, এই কাস্টিং রিং এর ভিতরে আমরা কাগজের মতন পাতলা একটা রিং লাইনার দিই। এই রিং লাইনারটা কিসের হইতে পারে,
এই রিং লাইনারটা আগেকার দিনে ইউজ করা হইতো অ্যাসবেস্টসের, বাট এটা অনেক খারাপ স্বাস্থ্যের জন্য, সো এখন এটা ইউজ করা হয় না। এখন কাগজ তৈরি হয় কি দিয়ে? সেলুলোজ দিয়ে। সো এই রিং লাইনারটা এখন হয় সেলুলোজের, বা হয় আর একটা জিনিস FCAC, ফাইব্রাস সেলুলোজ অ্যালুমিনাস সিলিকেট দিয়ে তৈরি। সেলুলোজ অ্যালুমিনাস সিলিকেট দিয়ে এটা সাধারণত তৈরি হয়, ঠিক আছে? এখন তৈরি হয়, এটা কিন্তু ভাইবার জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কি দিয়ে তৈরি হয়। আর রিং লাইনার থেকে এই ওয়্যাক্স প্যাটার্নের দূরত্ব কিন্তু 6, ওয়্যাক্স প্যাটার্নের দূরত্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট, 6 মিলিমিটার। এটা পরীক্ষায় আস্ক করে, অনেক সময় টিচার এটা মেপে দেখাইতেও বলে। তো 6 মিলিমিটার। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপু এই রিং লাইনারটা আপনি কেন দেন? কেন দিই? দেখো, রিং লাইনারটা, এই যে লাল কালারের রিং লাইনারটা, এটা কিন্তু ওয়্যাক্স বার্ন আউট করার টাইমে কিন্তু এটাও বার্ন আউট হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এখন চিন্তা করো, আগে একটা রিং লাইনার ছিল, এখন তুমি এরকম বার্ন আউট করছো, নাই হয়ে গেছে। তো এখানে কিছু জায়গা ক্রিয়েট হচ্ছে না, স্পেস বাড়তেছে না, স্পেস বাড়তেছে না, দেখো স্পেস বাড়তেছে না। তো মূলত স্পেস বাড়ানোর জন্যই হচ্ছে রিং লাইনারটা ইউজ করা হয়, বুঝছি। এখন আমি কাস্টিং রিং কেন দিচ্ছি, কেন এই কাস্টিং রিং দেওয়া হচ্ছে? আমাদের টার্গেট হচ্ছে মোল্ড বানানো, আমাদের টার্গেট হচ্ছে একটা ছাঁচ বানানো, একটা ছাঁচ বা মোল্ড বানানো। আমরা কেন এটা করতেছি? আমাদের টার্গেট হচ্ছে একটা ছাঁচ বা মোল্ড বানানো। এরকম ছাঁচ হবে দেখতে, মোল্ড হবে এরকম দেখতে, পুরোটা এরকম বাইরে থেকে সাদা কালার। এর ভিতরে কি থাকবে জানো? আমাদের টার্গেট থাকবে, বলি এর ভিতরে কি থাকবে? এর ভিতরে সেই ওয়্যাক্স প্যাটার্ন থাকবে, স্পুন ফরম্যাটটা থাকবে। এটা হচ্ছে আমাদের টার্গেট বানানো। এখন এইটার জন্য আমরা কি করছি? ফার্স্টে একদম মোল্ড যেহেতু বানাইতেছি, ছাঁচ বানাচ্ছি, তো এর জন্য আমি কি করবো? নিলাম হচ্ছে কাস্টিং রিং, যেটা এই কাস্টিং রিং এর মতো দেখতে হচ্ছে, মোল্ড হবে। সেই যে কাস্টিং রিং, এখন গ্লাসের মতন দেখতাম একটা কাস্টিং রিং। এর ভিতরে আমরা কি এটার কাস্টিং রিংটা এখানে বসাইলাম, মোল্ড বানাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে মোল্ড বানানো, এই জন্য আমরা ফার্স্টে কি দিলাম? কাস্টিং রিং বসাইলাম। কাস্টিং রিং বসানোর পর ওর ভিতরে কি দিলাম? কাস্টিং লাইনার দিলাম। কাস্টিং লাইনার কি দিয়ে তৈরি? কাস্টিং লাইনার হচ্ছে সেলুলোজ FCAS দিয়ে তৈরি। একটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি হতে পারে FCAS বা ফাইব্রাস সেলুলোজ অ্যালুমিনাস সিলিকেট। তাহলে দেখো, এই যে কাস্টিং রিং, এই যে রিং লাইনার, ওয়্যাক্স প্যাটার্ন, স্ক্রু ফর্মার, বেস, দেখছো চিত্রের মতো দেখতে বসাইলাম। এখন আমাদের কিন্তু মোল্ডের শেপ পাইছি, কিন্তু এই যে মোল্ডটা পাবো কিভাবে? মোল্ডের উপাদানটাই বা কি হবে? ছাঁচের মতো কি হয়, আমরা এই যে কাস্টিং রিংটা বসাই, কাস্টিং রিংটা বসানোর পরে কাস্টিং রিং এটা একটা কাইন্ড অফ একটা বক্সের মতন, বোতলের মতন। তো এই বোতলে চিন্তা করো যে তুমি এই বোতল একটা হচ্ছে পানি ঢালছো, পানি ঢালার পর কিছুক্ষণ ফ্রিজে রাখছো। ফ্রিজে রাখার পরে দেখা যাবে যে বরফ একদম পুরা শক্ত হয়ে গেছে। কিছু ঘন্টা ফ্রিজে রাখার পর দেখবা যে ওই বরফ পুরোপুরি, এই পানিটা পুরোপুরি বরফ হয়ে একদম শক্ত হয়ে গেছে। এন্ড ওই বরফটার শেপ হয়েছে হচ্ছে এই বোতলের মতন, শুধু এই বোতলের মতন বরফটা শেপ হয়ে গেছে। এখন ঠিক এই কাস্টিং রিংটাও সেরকম। এই কাস্টিং রিংটা এই বক্সের মতন একটা জিনিস, এর ভিতরে আমরা কি করি? ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল ঢেলে দিই। ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে একটা পাউডার, ওয়াটার, ইনভেস্টমেন্ট পাউডার, ওয়াটার, এটা মিক্স করে এই মিক্সচারটা আমরা যখন এটাকে ঢেলে দিই, বোঝানোর সুবিধার্থে আমি হলুদ কালারের ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল দিয়ে দেখাচ্ছি। ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। এখন তারপর 1 ঘন্টা রেখে যখন সেট করি, দেখা যায় যে এটা পুরাই কাস্টিং রিং এর মতো শেপ ধারণ করে নিচ্ছে, কাস্টিং রিং এর মতো এরকম শেপ ধারণ করে নিচ্ছে। আমরা কি করি? এই যে বেজ আছে, এই বেজ থেকে এই কাস্টিং রিংটা কি করি? সুন্দর করে ঘুরিয়ে মুচড়িয়ে এটাকে তুলে ফেলি, তুলে একদম সরিয়ে আলাদা করে ফেলি। এই বেজ থেকে এই কাস্টিং রিংটাকে তুলে আলাদা করে ফেলি। এখন আমরা কি করলাম? আলাদা করার পরে, মানে এই জিনিসটা কিন্তু করতেছি, তাহলে দেখো এখানে কি করলাম। ফার্স্ট হচ্ছে আমরা কাস্টিং রিং এর ভিতরে এই মিক্সচারটা ঢাললাম, ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালটা ঢাললাম, 1 ঘন্টা ওয়েট করলাম সেট হওয়ার জন্য। তখন সেট হওয়ার পর কি হবে?
সেট হওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখন এই যে কাস্টিং রিং এর মতন এই বরফটা যেরকম পানির শেপে বের হবে, এই বোতলের শেপে বের হবে, এই বরফটা এখন যেমন এই বোতলটার শেপে বের হবে, আমাদের টার্গেট হচ্ছে এখন এই কাস্টিং রিং এর ভিতরে যে ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালটা দিছিলাম সেটাকে বের করে নিয়ে আসা, ঠিক যেটা কাস্টিং রিং এর শেপে আছে। তো এটাকে বের করে নিয়ে আসার জন্য কি করব, এটাকে এই বেজের সাথে অ্যাটাচ ছিল, এটার থেকে তুলে ফেলবো, মুছড়ে ঘুরিয়ে একটু ঘুরিয়ে টান দিলেই, উপরের দিকে টান দিলেই দেখা যাবে এটা হচ্ছে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে এই জিনিসটা থেকে আমরা ওই সেট হওয়া ম্যাটেরিয়ালটা বের করব। বের করার পরে এইটা কিন্তু এখন দেখো ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল যেটা সেট হয়ে গেছে, এর ভিতরে কি আছে, বাইরে থেকে তুমি এটাকে পুরো একটা সাদা দেখতেছো, যেটা পুরোপুরি কাস্টিং রিং এর মতন। মানে এই বোতলে যে তুমি পানি রাখছিলা, ওই পানিটা এখন বোতলের শেপ ধারণ করছে। ধরো এই পানি রাখছিল, এই পানিটা এখন বরফ হয়ে গেছে, এই বরফটা তুমি বের করে নিয়ে আসলা, পুরো বোতলের শেপের বরফ। এটা চিন্তা করো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বোতল প্লাস বোতলের ভিতরে রাখা বরফের পানি। এখন তুমি কি করলা, ওই বরফটা বের করে নিয়ে আসলা, বোতলের ভিতরে থাকা বরফটা বের করে নিয়ে আসলা, যেটা শেপ ধারণ করছে হুবহু ওই বোতলটার মতন। ঠিক সেম জিনিসটা আমরা এখানে করছি। আমরা কাস্টিং রিং থেকে সুন্দর মতো ওই সেট হওয়া ইনভেস্টমেন্টটা বের করে নিয়ে আসে। এটা হচ্ছে সেই সেট হওয়া ইনভেস্টমেন্ট। এখন যেটা বাইরে থেকে দেখতে হতো হুবহু সাদা, কিন্তু এর ভিতরে কি আছে, এর ভিতরে সেই ওয়্যাক্স প্যাটার্ন, দেন হচ্ছে তোমার ওই স্ক্রু ফর্মার, এগুলো কিন্তু এখনো আছে। আমাদের কাজ হচ্ছে এটা ছাঁচ বানানো, মোল্ড তৈরি করা, তাই না? মোল্ড তৈরি করতে হলে কি করতে হবে, এখন আমরা আসলে যে মোল্ড তৈরি করবো কিভাবে, আফটার অল এটা মোল্ডে হবে কিভাবে, একটা ছাঁচ হবে কিভাবে, এই ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালটা একটা ছাঁচ হবে বা মোল্ড হবে, সেটাই হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। তো তুমি গরম গরম যেই ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালটা পাইলা, যেই সেট হওয়া ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালটা গরম গরম তুমি মাত্র পাইলা, তো দেখো তুমি গরম গরম যেই মাত্র সেট হওয়া ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালটা পাইলা মাত্র, ঠিক আছে, একদম গরম গরম, সেটাকে বাইরের দিক থেকে দেখতে কিন্তু একদম সাদা এরকম, ঠিক আছে, বাইরের দিকে এরকম সাদা হয়ে আছে। অ্যান্ড এটাকে যদি তুমি ভাঙো, ভিতরে দেখতে পারবা যে এটার ভিতরে ওয়্যাক্স প্যাটার্ন আর সেই তোমার বন্ধু স্ক্রু ফর্মারটা এখনো আছে। এখন প্রশ্ন হচ্ছে, ওকে কি ছাঁচ বলা যাবে? ছাঁচ হওয়াটা কি এখনো কমপ্লিট হয়েছে? মোল্ড কি ও এখনো হয়েছে? না, ও এখনো মোল্ড হয় নাই। মোল্ড হইতে হলে কি হবে? মোল্ড হইতে হলে হবে কি, এই যে ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল যেটা, এটার ভিতরে যে ওয়্যাক্স প্যাটার্ন ছিল, ওই জায়গাটা ফাঁকা করতে হবে। এইভাবে ওয়্যাক্স প্যাটার্নটা এরকম ফাঁকা করতে হবে, স্ক্রু ফর্মারের জায়গাটা এরকম ফাঁকা করতে হবে। তোমরা কি কখনো চিতল পিঠা বানাতে দেখছো? এরকম ছাঁচ থাকে, তাই না? এই ছাঁচ থাকে, অ্যান্ড এই ছাঁচের মাঝখানে এরকম ছাঁচ থাকে, তাই না? আমরা কি করি, চালের গুঁড়া আর বিভিন্ন যে মিক্সচারটা একটা বলে বানাই, বানানোর পরে ওই মিক্সচারটা সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দিই। ধরো যেটার মধ্যে এই চালের গুঁড়া আছে, এগুলো আমরা এখানে দিয়ে দিই, এই ছাঁচের মধ্যে ঢেলে দিই, ওই তরল পদার্থটা, ওই মিশ্রণটা এখানে ঢেলে দিই ছাঁচের মধ্যে। ঢেলে দেওয়ার পর আমরা কি করি, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, তারপর এটা সেট হয়। সেট হওয়ার পর আমরা কি পাই, শক্ত শক্ত পিঠা পাই। এটা লিকুইড থেকে কিন্তু শক্ত শক্ত পিঠা হচ্ছে, চিতই পিঠা হচ্ছে, তাই না? এক্স্যাক্টলি আমরা এই কাজটাই করি। তো একটা ছাঁচ হয়তো হইলে কি হবে, মাঝখানে ফাঁকা জায়গা থাকতে হবে, তাই না? তো এই ফাঁকা জায়গাটা কিভাবে হবে? এটা তো একটা ওয়্যাক্স প্যাটার্ন ছিল, স্ক্রু ফর্মার ছিল। এখান থেকে এই জায়গাটা, এই ওয়্যাক্স প্যাটার্ন আর স্ক্রু ফর্মারের জায়গাটা কিভাবে ফাঁকা হবে? একটা মোল্ড মানে হচ্ছে এই ওয়্যাক্স প্যাটার্ন আর এই যে তোমার স্ক্রু ফর্মার আছে, এই জায়গাটা একটা ছাঁচ হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ ওখানে একটা ফাঁকা জায়গা থাকবে। একটু আগে আমরা যেরকম দেখলাম চিতই পিঠার ছাঁচটা যেরকম ফাঁকা, ওইরকম ফাঁকা কিন্তু হইতে হবে একটা মোল্ডে। তাহলে এই ওয়্যাক্স প্যাটার্ন তো এখানে আছে, এখানে স্ক্রু ফর্মার আছে, তাহলে এই জায়গাটা ফাঁকা হবে কিভাবে? ছাঁচ হতে হলে তো ফাঁকা জায়গা লাগবে, তাহলে এই জায়গাটা ফাঁকা হবে কিভাবে? ফাঁকা হবে বার্ন আউট করলে, অর্থাৎ আগুনে দিলে, বার্ন আউট করলে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি বার্ন আউট কেমনে করবা? বার্ন আউট করার জন্য তোমার এরকম ইলেকট্রিক ফার্নেস বা চুল্লি আছে, যেটা মাইক্রোওভেনের মতো দেখতে অনেকটা,
এর ভিতরে তুমি কি করবে, তোমার এই সেট হওয়া ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালটা সুন্দর মতো দিয়ে দিবা, দিয়ে 1 ঘন্টা রাখবা। এটার যে টেম্পারেচারটা সেটা তোমরা বইয়ের থেকে পড়ে নেবে। 1 ঘন্টা সেট করার পরে গরম গরম বের করলা, একদম উত্তপ্ত বের হইলো, টাটা। আচ্ছা, এখানে যে তখন বললাম যে গরম গরম পাইছো, এটা কিন্তু আমি উত্তপ্ত বোঝাই নাই, গরম মানে আমি এখানে ফ্রেশ বুঝাইছিলাম। এইখানে তুমি যেটা পাবে সেটা হচ্ছে একদম গরম, একদম যেটা তুমি ইলেকট্রিক ফার্নেস থেকে সবে পাইছো। পাওয়ার পরে কি করবা, পাওয়ার পরে দেখবা যে তুমি এই জিনিসটা পাইছো। এর ভিতরে যে ওয়্যাক্স প্যাটার্ন আছে সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। এই যে স্ক্রু ফর্মার এই জায়গাটা ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ এরা হচ্ছে বার্ন আউটের ফলে পুরো ভ্যানিশ হয়ে গেছে, তাই না? এদের ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই যে এরা এখন কিন্তু ছাঁচ হিসেবে কাজ করতে পারবে, ছাঁচ হিসেবে কাজ করতে পারবে। এবার বুঝতে পারছি আমরা যে দেখো কিভাবে একটা সেট হয় ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়াল থেকে কিভাবে একটা মোল্ড বা ছাঁচে পরিণত হয়। এই ফাঁকা জায়গাটা সৃষ্টি হয়েছে কিভাবে, বার্ন আউটের মাধ্যমে। এখন তোমাদেরকে আমি একটা ডেফিনেশনে আবার নিয়ে যাই, এখন তোমাদেরকে ডেফিনেশনটা একটু বোঝাই। ডেফিনেশনে কি বলছে, কাস্টিং ইজ দ্য প্রসেস অফ ফোর্সিং molten metal or alloy into a burn out mold made from a wax pattern। দেখো এই ওয়্যাক্স প্যাটার্ন থেকে আমরা যে বার্ন আউট মোল্ডটা পাই সেটার ভিতরে মল্টেন মেটালকে ঢোকানোর প্রসেসটাকে বলা হচ্ছে কাস্টিং। এই যে যে বার্ন আউট মোল্ড শব্দটা, এই বার্ন আউট মোল্ডটা হচ্ছে তোমার এই যে তুমি মাত্র যেটা পাইলা, যেখানে ওয়্যাক্স প্যাটার্ন স্ক্রু ফর্মার ভ্যানিশ হয়ে গেছে, এই জিনিসটাকে আমরা বলছি মোল্ড, তাই না? এই মোল্ড বা ছাঁচ যেটা তুমি কি করে পাইছো, বার্ন আউট করে পাইছো, তাই এই জিনিসটার নাম হচ্ছে বার্ন আউট মোল্ড। আই থিঙ্ক এখন তুমি ডেফিনেশনটা একটু ফিল করতে পারবা। এরপর আমরা কি বলছি যে বার্ন আউট মোল্ডের মধ্যে কিছু একটা ঢোকাইতে হবে। এই খালি জায়গা ছাঁচ, ওই যে চিতই পিঠার ছাঁচ ছিল এর মধ্যে আমরা কি একটা মিশ্রণ দিয়ে দিচ্ছিলাম না, চিতই পিঠা বানানোর যে মিশ্রণটা, চালের গুঁড়া, এগুলো দিয়ে দিচ্ছিলাম। সো এই ফাঁকা জায়গাও তো কিছু একটা দিতে হবে, কিছু একটা পাইতে হলে, ক্রাউন পাইতে হলে মোল্ড বা ছাঁচে তো কিছু একটা দিতে হবে। আমরা এর ভিতরে কি দিব, ওটা কিন্তু আমরা ডেফিনেশন থেকে পাইছি। কি দিব, যে ফোর্সিং আ মল্টেন মেটাল অর অ্যালয় ইনটু এ বার্ন আউট মোল্ড, মানে হচ্ছে একটা গলিত লোহা মল্টেন মেটালকে আমরা এর মধ্যে দিয়ে দিব। এই ফাঁকা জায়গায় কি দিব, এই ফাঁকা জায়গায় আমরা মল্টেন মেটাল দিয়ে দিব। মল্টেন মেটাল মানে কি, গলিত লোহা। এখন প্রশ্ন হচ্ছে তুমি একটা গলিত লোহা কেমনে পাবা, এবার আসো একটা গলিত লোহা কেমনে পাই। অ্যান্ড এবার আমি একটা শিরোনাম দিই, চলো একটা টাইটেল দিই, যে আমরা তো এখন ছাঁচ পেয়ে গেছি, আমরা এখন মোল্ড পেয়ে গেছি, আমরা এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের শিরোনাম হচ্ছে এখন গলিত লোহাকে কিভাবে সেই ছাঁচে বা মোল্ডে প্রবেশ করাবো। সেই ছাঁচে বা মোল্ডে কিভাবে মোল্টেন মেটালকে আমরা এখন ফোর্সের মাধ্যমে ঢোকাবো, এখন এটা আমরা শিখি। চলো, যেহেতু আমাদের গলিত লোহা আমরা ছাঁচের মধ্যে ঢোকাচ্ছি, এই ফাঁকা জায়গাটায় ঢোকাবো, ওয়্যাক্স প্যাটার্নের মতন দেখতে ফাঁকা জায়গাটা, ওয়্যাক্স প্যাটার্ন নিচে খালি হয়ে যে জায়গাটা সৃষ্টি করছে, তো এই জায়গাটায় আমরা যেহেতু বাইরে তো মোল্ড, জিনিসটা তো বাইরে থেকে মোল্ড, বাইরে থেকে কিন্তু তুমি খালি জায়গাটা দেখতে পারতেছো না, ঠিক আছে? বাইরে থেকে তুমি পুরো দেয়াল দেখবা সাদা সাদা। তো এখন তুমি যেহেতু লোহা ঢুকাবা, তুমি লোহা পাবা কোথায়, লোহা তো পাইতে হবে এখানে। এই যে দেখো লোহা, এটাকে বলা হয় অ্যালয় প্যালেটস, বা অনেকে এটাকে মেটাল প্যালেটসও বলে। এই যে সেই তোমার লোহার এরকম ছোট ছোট টুকরা দেখছো, ছোট ছোট টুকরা বা প্যালেট, বন্দুকের গুলির মতো লাগে আমার কাছে অনেকটা দেখতে। এইটাকে আমরা গলাবো, গলাইতে হইলে তার মানে কি হিট দিতে হবে। হিট দিব কি দিয়ে, হিট দিব আমাদের ফ্লেম টর্চ আছে বা টর্চ ফ্লেম পাওয়া যায়। এই দেখো টর্চ ফ্লেম, এই যে টর্চ ফ্লেম, এই টর্চ ফ্লেম দিয়ে আমরা এটাকে গলাবো। দেখো এই যে টর্চ ফ্লেম ধরে রাখছে হ্যান্ডেল দিয়ে, টর্চ ফ্লেমের হ্যান্ডেল ধরে রাখছে, এই টর্চ ফ্লেম দিয়ে আগুনের শিখা, এটা দিয়ে হচ্ছে মেটালকে গলানো হচ্ছে, ঠিক আছে? মেটালকে গলানো হচ্ছে। এখন অনেক সময় প্রশ্ন করে এই টর্চ ফ্লেমের জোন কয়টা, 4টা জোন। টর্চ ফ্লেমের জোন 4টা, অক্সিডাইজিং, রিডিউসিং, কম্বাশন, মিক্সিং। এর মধ্যে কাস্টিং এর জন্য কোন জোনটা ইউজ করা হয়, এই কোশ্চেনটা আমাকে বারবার ধরছে। উত্তর হচ্ছে রিডিউসিং জোন। রিডিউসিং জোন আমরা কাস্টিং প্রসেসের ক্ষেত্রে টর্চ ফ্লেমের এই জোনটা ইউজ করে থাকি। এইবার আসো যে দেখো, তাহলে আমরা কি বললাম যে আমাদের এখন টাস্ক হচ্ছে লোহাকে আমরা এই ছাঁচের ভিতরে বা এই মোল্ডের ভিতরে ঢুকাবো, মানে এই জায়গাটায় আমরা লোহা দিয়ে পূর্ণ করবো। দেখছো, এর জন্য আমার কি করতে হবে, লোহা লাগবে অবশ্যই, লোহাকে গলাইতে হবে। গলানোর জন্য কি, টর্চের 4টা জোন আছে, 4টা জোনের মধ্যে এই রিডিউসিং জোনটা দিয়ে আমরা গলাবো। এই যে লোহাকে গলানো হচ্ছে, দেখছো, গলানো হইলো।
এখন প্রশ্ন হচ্ছে এই ঢোকাবোটা কিভাবে? ঢোকানোর জন্য একটা মেশিন আছে, CCM। এই যে সেই মেশিনটা, এই মেশিনটা দেখতে পারতেছো, CCM। এটা নাম হচ্ছে কাস্টিং সেন্ট্রিফিউগাল মেশিন। কাস্টিং সেন্ট্রিফিউগাল মেশিন, এই CCM, কাস্টিং সেন্ট্রিফিউগাল মেশিন। আমরা কিন্তু যন্ত্রপাতি এখন জেনে গেছি। তাহলে দেখো, কাস্টিং সেন্ট্রিফিউগাল মেশিন জিনিসটা কিরকম হয়? এইরকম দেখতে হয়, যে গোল একটা এরকম জিনিস, কাস্টিং সেন্ট্রিফিউগাল মেশিন। এই মেশিনের এই জায়গাটায় হচ্ছে তোমার ওই মোল্ড বা ছাঁচটা, এই যে এটা বসানোর জায়গা থাকে। আর এর সামনে কিছু খালি জায়গা থাকে, যেখানে তুমি ওই গলিত লোহাগুলো বসাবা, বা ওই প্যালেট গুলা দিবা, এই বন্দুকের গুলির মতো প্যালেট গুলো এখানে রাখবা। এটাকে গলানোর জন্য কি লাগবে? গলানোর জন্য তুমি টর্চ ফ্লেম এখানে দিলা, আগুন দিয়ে পোড়াচ্ছ, গলাচ্ছ, মোল্ডেন করতেছো, টর্চ ফ্লেম দিলা, এখানে টর্চটা ধরলা, এই যে টর্চ ফ্লেম দিয়ে এই লোহাটাকে গলাচ্ছ। এখন এর সামনে তুমি কি রাখছো? সেই তোমার ছাঁচটা, ঠিক আছে? এই ছাঁচের একদিকে মুখ থাকে খোলা। এখন তুমি কি করবা? এই যে লোহার প্যালেট যেটা গোল গোল গলানো, সেটাকে তুমি এর ভিতরে প্রবেশ করাবে কিভাবে? যদি একটু বুদ্ধি খাটাও, যদি মেশিনটা ঘুরে, অনেক স্পিডে ঘুরে ঘুরে ঘুরে, তাহলে ঘুরতে ঘুরতে কি হবে? যদি অনেক স্পিডে ঘুরে, তখন দেখা যাবে যে এইটা এইভাবে ঢুকে গেছে, এই জায়গাটায় ঢুকে গেছে, ছাঁচের ভিতরে এই গলিত লোহা কিন্তু ঢুকে যাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে, এই জিনিসটা এখানে হচ্ছে। এই যে ফাঁকা জায়গা সৃষ্টি হয় ইনভেস্টমেন্ট ম্যাটেরিয়ালে, দেখো এই যে ফাঁকা জায়গা সৃষ্টি হয় ওয়্যাক্স প্যাটার্ন আর স্ক্রু ফরমারের, এই লোহা রাখার ফলে, লোহাটাকে আমি কালো কালার দিয়ে দিই, এই গলিত লোহা রাখার ফলে কি হয়? এই কাস্টিং মেশিন যখন অনেক স্পিডে ঘোরে, সেন্ট্রিফিউগাল যন্ত্র আমরা পড়ছি, যে রক্তকে আলাদা করে ফেলে, অনেক তাড়াতাড়ি ঘুরে, অনেক স্পিডে ঘুরে আমাদের রক্তের যে উপাদান, সেই রক্তের উপাদানগুলোকে কি আলাদা করে ফেলে। উপরে রক্ত রস আলাদা হয়ে যায়, নিচে রক্তের আলাদা যে উপাদান আছে সেগুলো আলাদা হয়ে যায়, তাই না? তো ঠিক তেমনি ভাবে তুমি যখন অনেক ফোর্সে ঘোরাও, এই যে সামনে থাকা গলিত লোহা, এরা সুন্দর করে এর ভিতরে এই ফাঁকা জায়গা যেখানে পায়, এই ফাঁকা জায়গায় ঢুকে যায় সুন্দর করে। এই তো এই প্রসেসটাকেই বলা হয় কাস্টিং। এই যে তুমি গলিত লোহাটাকে ঢুকিয়ে ফেললা এই ছাঁচের ভিতরে, এই প্রসেসটাকেই বলা হয় কাস্টিং। এই প্রসেসটাকেই বলা হয় কাস্টিং। দেখো দেখো, আমরা এতক্ষণ রিং লাইনের প্লেসমেন্ট শেষ, অ্যাসেম্বলি কাস্টিং শেষ, ইনভেস্টমেন্ট সেট করা শেষ, বার্ন আউট করা শেষ, কাস্টিং অফ দ্য মল্টেন অ্যালয় ঢুকাই ফেললাম। এরপরে কি হবে? এরপরে ভিডিওতে তোমরা দেখবা যে যেহেতু এটা ঢুকে গেছে, ঢুকে হওয়ার পর জিনিসটা যখন সেটেড হয়ে যায়, তখন আমাদের কাজ কি? নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হচ্ছে এটাকে বের করে নিয়ে আসা। নেক্সট কাজ হচ্ছে এই যে বাইরের জিনিসটা এখন কি কিরকম দেখতে হয়েছে। এই যে এটা ধরো সেই গলিত লোহা ঢুকে গেছে, কিন্তু বাইরে দিয়ে কি আছে? বাইরে দিয়ে সেই এই যে সেই ছাঁচটা এইভাবে রয়ে গেছে, তাই না? এখন আমরা কি করি? এই জিনিসটা আমার তো লাগবে ক্যাপ, আমার তো লাগবে সেই এরকম দেখতে, সেই ক্যাপটা লাগবে, ক্রাউনটা লাগবে, এরকম দেখতে ক্রাউন লাগবে, বা এরকম এটাকে যদি সোজা করে ড্রয়িং করি, এরকম সেই ক্রাউনটা লাগবে বা ক্যাপটা লাগবে। তো আমার টার্গেট হচ্ছে এটাকে বের করে নিয়ে আসা। এই জন্য আমরা কি করি? এটা ভাঙি, এই জিনিসটা ভাঙি, বাইরের দেয়ালগুলো সব ভেঙে দিই, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে এটাকে রিকভারি করি, বাইরের থেকে ভিতর থেকে নিয়ে আসি, ভিতর থেকে আমরা বাইরে নিয়ে আসি। তাহলে রিকভারি শেষ। রিকভারি করার পরে দেখো, ব্রেকআউট কাস্টিং ফ্রম ইনভেস্টমেন্ট, এই যে দেয়াল, চার দেয়াল আমরা সুন্দর করে ভেঙে এটাকে বের করে নিয়ে আসি। বের করে নিয়ে আসার পরে আমরা স্ক্রু ফরমার সব আলাদা করে ফেলি। আলাদা করে ফেলার পরে আমরা এটাকে পলিশ করি। দেখো, রিকভারি করার পরে কি করি? আমরা হচ্ছে একটু পিকলিং করি। রিকভারি করার পরে হচ্ছে পিকলিং করি। পিকলিং এর পরে হচ্ছে ফিনিশিং অ্যান্ড পলিশিং করে ফেলি। মানে এটাকে এখন একটু ঘষা মাজা করেই আমরা কাঙ্ক্ষিত সেই ক্রাউনটা পেয়ে যাই। ঘষা মাজা করে আমরা কাঙ্ক্ষিত ক্রাউনটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো কি দাঁড়াইলো? এই চার দেয়াল ভেঙে ফেলার পরে কি বেরোইলো? এই যে সেই তোমার ফিল্ম ফেয়ারের মতো জিনিসটা বেরোনোর পরে এখন তুমি এটাকে এটা থেকে আলাদা করে ফেলো, এই ক্রাউনটাকে আলাদা করে ফেলো। তারপর হচ্ছে বিভিন্ন এখন ঘষা মাজা করার পরে কি হবে? এই যেই ঘষা মাজা করার পরে দেখা যাবে যে তুমি তোমার কাঙ্ক্ষিত যে ক্রাউনটা, ক্যাপটা, সেটা পেয়ে গিয়েছো। এই হচ্ছে সেই কাস্টিং।